রাতের বেলা ঝিরিঝিরি বৃষ্টিতে আর গানের সুরে সুরে হারিয়ে যেতে থাকে একটি করে লাল জামা পরা মেয়ে। পরবর্তীতে যেখানে সেখানে হাত পা বাঁধা অবস্থায় তাদের নৃশংসভাবে খুন করা ডেড বডি পাওয়া যায়। কিন্তু এমন ভয়ানকভাবে খুন করা সেই খুনির সন্ধান মেলেনি ৩৩ বছরেও। এমনই এক ঘটনা ঘটে যায় কোরিয়ার হুয়াং শহরে। একটি অমীমাংসিত তদন্ত কেসের সত্য ঘটনার ওপর নির্মিত হয় এই মুভিটি। বন্ধুরা, মুভি শুরু করার আগে দয়া করে ভিডিওটিতে একটা লাইক করে দিয়েন। আমি আশা করছি এই ভিডিওটি যদি আপনি না টেনে পুরোপুরি দেখেন তাহলে এই মুভির গল্পটি আপনার মনের ভেতরে বছরের পর বছর থেকে যাবে। এবার চলুন গল্প শুরু করি। দিনটি ছিল ১৯৮৬ সালের ২৩শে অক্টোবর। একটি বাচ্চা ছেলে ধান ক্ষেতের ভেতরে বসে ঘাস ফড়িং ধরছে। একটু পরে তার বাবা একজন পুলিশ অফিসারকে ভাঙা গাড়িতে করে নিয়ে আসে, কারণ তাদের জমির পাশের ড্রেনে একটা মেয়ের লাশ পড়ে আছে। নগ্ন অবস্থায় এই লাশের হাত পা বাঁধা ছিল এবং বোঝা যায় তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই পুলিশ অফিসারটির নাম হচ্ছে পার্ক। তিনি এবার এই হত্যার তদন্ত শুরু করে এবং মেয়েটির সাথে যাদের যাদের সম্পর্ক ছিল সবাইকে ধরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে আর কিছুটা জোরপূর্বক দোষ চাপানোর চেষ্টা করে। আসলে সেই সময়ে কোরিয়ার আইন ব্যবস্থাটা এমনই ছিল, কারোর সম্পর্কে আগে তদন্ত না করে তাকে থানায় ধরে নিয়ে আসা হতো এবং তার উপরে দোষ চাপানোর চেষ্টা করা হতো। যাই হোক, কয়েকদিন পরে আরেকটি মেয়ের লাশ পাওয়া গেল। লাল জামা পরে থাকা এই মেয়েটির নাম হচ্ছে ইয়াংশু। এই মেয়েটির হাত পা বেঁধে খুনিরা তাকে ধর্ষণ করে। হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় এই নির্জন জমিতে। এরপর পার্ক এবং তার লোকজন সবাই তদন্ত করতে সেখানে উপস্থিত হয়, কিন্তু খুনের স্পটে কোনো সীমানা নির্ধারণ করা হয়নি। ছোট ছোট শিশুরা ক্রাইম স্পটে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে আর সেই স্পটের ক্রাইম এভিডেন্সগুলো নষ্ট করছে। পার্ক রাস্তার উপরে একটা পায়ের ছাপ দেখতে পায় এবং সে অন্য একটি পুলিশকে পায়ের ছাপের দিকে নজর রাখতে বলে, কিন্তু কিছুক্ষণ পর একটি ট্রাক্টর এসে সেই পায়ের ছাপ নষ্ট করে দেয়। পার্ক সেই পুলিশটাকে একটু বকাবকি করে এদিকে চলে আসে। তারপর দুপুর হলে পার্ক অফিসে দুপুরের খাবার খেতে আসেন। খেতে খেতে পার্ক এই মার্ডারের ৯ নাম্বার সন্দেহভাজনের ছবি লিস্টিংয়ে তুলছিল। তখন তার সাথে থাকা আরেকটি অফিসার বলে, খাওয়ার সময় এসব কিভাবে দেখো? তখন পার্ক বলেন, এভাবে দেখে দেখেই একদিন এই মামলার সমাধান করব। আমি মানুষের চোখ দেখেই চিনতে পারি, এজন্য মানুষ আমার চোখকে ওঝার চোখ বলে। পরের দিন আমরা দেখি পার্ক তার গার্লফ্রেন্ডের বাসায় বিভিন্ন ধরনের সেবা যত্ন নিচ্ছে। পার্কের গার্লফ্রেন্ডের নাম থাকে সালিয়ং, যিনি পেশায় একজন নার্স থাকে। পার্ক যখন তার বান্ধবীর সাথে কথা বলছিল তখন তার বান্ধবী তাকে বলে সে কারখানায় একটা বুড়ির থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু শুনেছে। বিগ পরিবারের একটি ছেলে যার নাম থাকে কোয়াংহো, সে নাকি খুন হওয়া সেই ইয়াংসুকে অনুসরণ করত। এমনকি খুনের দিনেও সে তাকে অনুসরণ করেছে। একথা শুনে পার্ক লাফ দিয়ে উঠে পড়ে আর সাথে সাথে কোয়াংহোর কাছে চলে যায়। কোয়াংহো আসলে মানসিক প্রতিবন্ধী থাকে। পার্ক এবার কোয়াংহোকে জিজ্ঞেস করে সুন্দরী মেয়ে দেখলে সে কি করে। আরো বিভিন্ন কথাবার্তা বলে ডিরেক্ট জিজ্ঞেস করে ইয়াংসুকে কেন মেরে ফেললি। কোয়াংহো তখন বলে সে খুন করেনি। এই সময়ে সেখানে আরেকটা অফিসার জো এসে কোয়াংহোকে মার শুরু করে এবং জোর করে দোষ স্বীকার করানোর চেষ্টা করে। পরের সিনে আমরা দেখি রাস্তা দিয়ে একটা মেয়ে একা একা হেঁটে যাচ্ছে। সেই সময় পেছন থেকে একটা ছেলে মেয়েটিকে ডাক দেয়। ডাক শুনে মেয়েটি আরো ভয় পেয়ে জোরে হাঁটা শুরু করে। আসলে সেই সময় সব মেয়েই এই এলাকাতে একটু ভয়ে চলাচল করত। মেয়েটি জোরে জোরে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে পড়ে যায়। তখন ছেলেটি তাকে সাহায্য করতে আসে, কিন্তু সেই সময় পার্ক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে পার্ক নেমে এসে ছেলেটিকে খুনি ভেবে মার শুরু করে। ছেলেটির নাম থাকে তাইওয়ান। আসলে ছেলেটি গোয়েন্দা বিভাগের লোক থাকে। এখানে সে তদন্তের সহকারী হিসেবে এসেছে আর মেয়েটিকে সে ঠিকানা জিজ্ঞেস করার জন্য ডাকছিল। এই কথা শুনে পার্ক বলে, ইস, আপনি আগে বলবেন না? একজন গোয়েন্দা এত খারাপ ফাইট কিভাবে করে আগে জানতাম না। তাইওয়ানকে নিয়ে পার্ক ক্রাইম স্পটে চলে যায় এবং কোয়াংহোর জুতো নিয়ে এসে জুতোর ছাপ ইচ্ছে করে বসিয়ে ছবি তুলে নেয়। প্রকৃতপক্ষে তিনি এটি প্রমাণ করতে চেয়েছিলেন যে কোয়াংহোই হত্যাকারী ছিল। পার্কের মনে হয়েছে কোয়াংহো খুনি, তাই তিনি তাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তারপর পার্ক আর তাইওয়ান অফিসে এসে সবার সাথে পরিচিত হয় এবং কোয়াংহোর কাছে গিয়ে কোয়াংহোকে বলে, ক্রাইম স্পটে তোর জুতার ছাপ পাওয়া গেছে, তুই তাহলে ইয়াংসুকে মেরেছিস। কোয়াংহো বলে, না, সে মারেনি। এরপর পার্ক, তাইওয়ান এবং আরেকটি অফিসার ভয় দেখিয়ে রেকর্ড করার জন্য কোয়াংহোকে নিয়ে একটি জঙ্গলে যায়। পার্ক তাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করে যে, তোমার চেহারা খারাপ, মেয়েরা তোমাকে দেখলেই চলে যায়, তাই না? কোয়াংহো বলে, হ্যাঁ, আমি এসব পছন্দ করি না। যারা আমাকে দেখে এমন করে আমি সবাইকে মনে রেখেছি, কাউকে ছাড়বো না। আসলে কোয়াংহো তো প্রতিবন্ধী, কিছু না বুঝেই সে এসব কথা বলে ফেলেছে।
পার্ক তখন টেপ রেকর্ডারে অন করে রেকর্ড করতে থাকে। কোয়াংহো বলে রেলপথের পাশে ঝিরিঝিরি বৃষ্টিতে ইয়াংশুর গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলেছে। ধর্ষণের পর তাকে আবার পোশাক পরিয়ে দেওয়া হয় আর শ্বাসরোধ করে তাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। পার্ক বলে, এরপর কি দেখেছিস? কোয়াংহো বলে, তারপর সে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গেছে। এটা শুনে পার্ক কোয়াংহোকে আবার মারতে শুরু করে আর স্বীকার করাতে চায় যে সে খুন করেছে। এগুলো দেখে তাইওয়ান কিছু না বলে সেখান থেকে চলে যায়। প্রকৃতপক্ষে তাইওয়ান বিশ্বাস করে যে কোয়াংহো এই হত্যাকাণ্ডটি করেনি, অন্য কেউ করেছে। তারপর দেখি পার্ক ও তার সহকর্মীরা সহ তাদের চিফ মিডিয়ার সামনে ছবি তুলছে। আসলে তারা কোয়াংহোকে প্রকৃত প্রমাণ ছাড়াই দোষী বানিয়ে আনন্দ উদযাপন করছে। কোয়াংহোকে পুলিশ গ্রেপ্তার করে। কিছুক্ষণ পরে তাইওয়ান সেখানে এসে কোয়াংহোর হাত দেখে আর বুঝতে পারে এই দুর্বল হাত দিয়ে আর যাই হোক এভাবে খুন করা সম্ভব না। পরের দিন কোয়াংহো সহ আরো কয়েকজনকে পার্ক দোষী বানিয়ে সেই ক্রাইম স্পটে নিয়ে আসে। সাথে অনেক মিডিয়ার লোকজন এসে সেখানে ছবি তুলতে থাকে। চিপ তাদের বলে কিভাবে তারা খুনটি করেছে সেটি দেখাতে। এই সময় সেখানে তাইওয়ান চলে আসে এবং চিপকে বলে কোয়াংহো এই খুন করেনি, অন্য কেউ করেছে। চিপ তাইওয়ানকে চুপ করতে বলে, কারণ এই মুহূর্তে মিডিয়ার সামনে তারা মান সম্মান খোয়াতে যাচ্ছে না। এবার আমরা দেখি ক্রাইম স্পটে কোয়াংহোর বাবা চলে এসেছে আর সেলের এই অবস্থা দেখে সে জোরে জোরে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। পরবর্তীতে উপযুক্ত প্রমাণ না থাকায় কোয়াংহোকে কোর্ট মুক্তি দিয়ে দেয় আর এই কেসের তদন্ত কমিটি চেঞ্জ করে দেওয়া হয়। দায়িত্বে এবার পার্কদের নতুন চিপ আসে। পার্ক নতুন এই চিপকে প্রথম এবং দ্বিতীয় খুনের সমস্ত ডিটেলস বলতে থাকে। তিনি বলে ক্রাইম স্পটে একটা পদচিহ্ন, 2 ফোঁটা রক্ত আর 1 ফোঁটা বীর্য পাওয়া যায়। পরের সিনে নতুন চিপ পার্ক, জো এবং তাইওয়ানকে সঙ্গে নিয়ে ক্রাইম স্পটে চলে আসে আর জিজ্ঞেস করে 2টি খুনের কোনো মিল আছে কিনা। পার্ক বলে 2জনই লাল জামা পরেছিল আর 2টি খুনই বৃষ্টির রাতে হয়। এ সময় তাইওয়ান বলে ওঠে 2টি না 3টি। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং চিপ জিজ্ঞেস করে 3 নাম্বারটি কোথায় হয়েছে। তাইওয়ান বলে এখনো লাশ পাওয়া যায়নি, তবে গুম হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাইওয়ান নতুন চিপের থেকে 2 স্কোয়াড পুলিশ চাই 3 নম্বর মেয়েটির ডেড বডি খোঁজার জন্য। পরের দিনই তাইওয়ান পুলিশদের নিয়ে 3 নম্বর মেয়েটির ডেড বডি খুঁজে বের করে এবং বডিটা ফরেনসিক টিমের কাছে পাঠিয়ে দেয়। ডাক্তার ডেড বডি চেক করে বডিতে কয়েক ফোঁটা রক্ত পায় আর কিছু বীর্য পায়, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ায় বীর্য এবং রক্ত শুকিয়ে গেছে। মেয়েটিকে সেম একই কায়দায় ধর্ষণ করে হাত মুখ বেঁধে সেখানে জমির মধ্যে ফেলে রাখা হয়েছিল। এটি দেখে তাইওয়ান বুঝতে পারে 3টা খুনের এই প্রফেশনাল খুনি একজনই, কিন্তু খুনিটি আসলে কে সেটা এখনো তারা খুঁজে বের করতে পারেনি। তাদের কাছে এই মুহূর্তে শুধু কোয়াংহো ছাড়া আর কোনো প্রত্যক্ষদর্শীও নেই। এরপর পার্ক, তাইওয়ান, জো এবং তাদের চিফ কোয়াংহোর বাসায় যায়। সেখানে খাওয়া দাওয়া করতে করতে পার্ক কোয়াংহোকে একটা নতুন জুতা গিফট করে। কোয়াংহো জুতো দেখে খুশি হয়, কিন্তু আগের সকল ঘটনা মনে করে রাগ করে উঠে চলে যেতে লাগে। যাওয়ার সময় অবশ্য সে তার নতুন জুতো নিয়েই যায়। তাইওয়ান তাদের চিপকে বলে এই ছেলে খুনির থেকে পুরোপুরি বিপরীত টাইপের, একে সন্দেহ করে এর পিছনে ঘোরাটা আমাদের কাছে একদম অর্থহীন। এসব কথাবার্তা শুনে পার্ক রেগে যায় এবং বলে এটা আমেরিকা না, এটা কোরিয়া। তুমি তোমার বুদ্ধি দিয়ে কাজ করতে চাইলে আমেরিকা চলে যাও। আমাদের কোরিয়াতে খুনিকে ধরতে এত বুদ্ধি খাটানো লাগে না, একটু পায়ে হেঁটে তদন্ত করলেই খুনিকে ধরা যায়। কথায় কথায় তাইওয়ান এবং পার্কের ঝামেলা লেগে যায়। চিপ তাদের ঝামেলা থামিয়ে দেয় আর বলে খুনির থেকে অবশ্যই আমাদের এক ধাপ এগিয়ে থাকতে হবে। পরবর্তী বৃষ্টির রাতেই খুনি আবার খুন করবে। এর মধ্যে তোমরা যদি নিজেদের ভিতরে আবার ঝামেলা করো তাহলে আমি নিজেই তোমাদের খুন করে ফেলবো। তারপর আসে বৃষ্টির দিন। তাইওয়ান একটা গোয়েন্দা মেয়েকে লাল জামা পরিয়ে রাস্তায় ছেড়ে দেয় এবং সে পাশে থেকে মেয়েটিকে দেখতে থাকে। খুনিকে ধরার জন্য এটা তাদের একটা ফাঁদ, কিন্তু সেখানে কোনো খুনি আসে না। একটা ছাউনির নিচে তাইওয়ান গোয়েন্দা মেয়েটিকে নিয়ে দাঁড়িয়ে থাকে আর সেখানে 2টা স্কুলের মেয়ে আসে। মেয়ে 2টা পুলিশ দেখে বলে তাদের স্কুলের পেছনের আউট হাউসের পাশে একটা পাগল মেয়ে থাকে। সেই মেয়েটি নাকি খুনির হাত থেকে বেঁচে ফিরেছে। এই গল্পটি তাদের স্কুলের সবার ভেতরে প্রচলিত আছে। তাইওয়ান বাচ্চাদের মুখে এইসব কথা শুনে তেমন একটা বিশ্বাস করে না। ঠিক একই সময়ে অন্য আরেক জায়গায় আরেকটি মেয়ে তার কারখানার গেটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মেয়েটি কারো শীষ দেওয়ার সাউন্ড শুনতে পায়। এবার ভয় পেয়ে মেয়েটি দৌড় দেয়, কিন্তু খুনি এক লাফ দিয়ে ছৌ মেরে মেয়েটিকে ধরে ফেলে। পরের দিন সেই স্পটে মেয়েটির ডেড বডি পাওয়া যায়, ঠিক একই অবস্থায় হাত পা বেঁধে মেয়েটিকে ফেলে রাখা হয়েছে। সেখানে কিছু পায়ের ছাপ পাওয়া যায়, কিন্তু খুনি সেই ছাপগুলো কাদার মধ্যে ইচ্ছে করে মিলিয়ে দিয়েছে। 3টা খুনে তেমন কোনো এভিডেন্স না পাওয়ায় তারা একটু হতাশ হয়ে যায়। সেই সময় মহিলা গোয়েন্দাটি এসে সবাইকে একটা ব্রডকাস্ট রেডিও চ্যানেলের রেকর্ড দেখায়। একটা লোক স্যাড লেটার নামে একটা গান বারবার বাজানোর জন্য সেই চ্যানেলকে রিকোয়েস্ট করে আর চিঠি লিখে বলে গানটা যেন বৃষ্টির দিনেই বাজানো হয়।
এবার আমরা সবথেকে বড় বিষয় যেটি দেখতে পাই, যেদিন যেদিন গানগুলি বাজানো হয়েছে সেদিন সেদিনই খুনগুলি করা হয়েছে। সবকিছু শুনে পরের দিন তাইওয়ান সেই রেডিও স্টেশনে যায় এবং সেই মানুষটির চিঠিগুলো দেখতে চায়, কিন্তু তারা বলে চিঠিগুলো তারা বাইরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাইওয়ান সেখান থেকে বের হয়ে বাইরে ডাস্টবিনের কাছে যায় আর চিঠিগুলো খুঁজতে থাকে, কিন্তু একটা লোক এসে পাশের থেকে বলে চিঠিগুলো তারা গতকালকে ময়লার সাথে ফেলে দিয়েছে। এবার আমরা দেখি পার্ক তার গার্লফ্রেন্ডের বাড়িতে শুয়ে আছে আর কেস নিয়ে কথা বলছে। এই সময় তার গার্লফ্রেন্ড বলে পাহাড়ের ওপর একটা ওঝা আছে যে ভবিষ্যৎবাণী করে, তুমি তার কাছে গিয়ে এই কেসের খুনিকে দেখতে পারো। পার্ক সেই ওঝার কাছে যায় এবং একটা কাগজ কিনে নিয়ে আসে। ক্রাইম স্পটে এসে সেই স্পটের মাটি আর রং মিশিয়ে এই কাগজে ঢালার পরে শুকনো হলে তারা নাকি খুনির চেহারা দেখতে পাবে। তারা চুপিসারে এখানে সেই কাজগুলো করতে থাকে। এই সময় একটা লোক আসতে দেখে পার্ক এবং জো লুকিয়ে পড়ে। তারপর আমরা দেখি সে আর কেউ নয়, তাইওয়ান। তাইওয়ানও ইনভেস্টিগেশনের কোনো কাজে এখানে এসেছে। কিছুক্ষণ পর পার্ক দেখে তাইওয়ানও কারো আসার শব্দ শুনে লুকিয়ে পড়ছে। এবার এখানে আরো একজন আসে আর এসে সে অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে। প্যান্টের ভেতর থেকে লোকটি মেয়েদের একটা আন্ডারড্রেস বের করে মাস্টারবেট করতে থাকে। হঠাৎই জো একটা কাঠের ওপর পা তুলে দেয় এবং একটা ছোট শব্দ হয়। শব্দ শুনে লোকটি কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে থাকে। পেছনে পেছনে পার্ক, জো এবং তাইওয়ানও দৌড়ানো শুরু করে লোকটিকে ধরার উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। পার্ক, তাইওয়ান আর জো ভেতরে এসে দেখে সবাই সেই ফ্যাক্টরির ভিতরে একই রকম কালো ড্রেস পরে কাজ করছে। সেই লোকটিও এই কালো ড্রেসই পরেছিল, কিন্তু পার্ক সেখানে লোকটির লাল আন্ডারওয়্যার দেখে চিনে ফেলে। এবার তাইওয়ানের সামনে পার্ক একটু মনে মনে ভাব নেয়। থানায় নিয়ে গিয়ে লোকটিকে জিজ্ঞেস করা হয় সে কেন এতগুলো মেয়েকে খুন করেছে। জবাবে লোকটি বলে সে একটাও খুন করেনি। পার্ক তখন জিজ্ঞেস করে অত রাতে ওখানে কেন গেছিলি? সে বলে জঙ্গলের রাতের পরিবেশ ভালো, তাই সেখানে মাস্টারবেট করতে গিয়েছিলাম। আর এটা কি কোনো অপরাধ নাকি? জবাবে পার্ক বলে এটা অপরাধ না, কিন্তু তুই দৌড়ালি কেন? লোকটি বলে জঙ্গলের ভিতর শব্দ শুনে ভয় পেয়ে দৌড় দিছি। এদিকে অফিসার জো লোকটির বাড়িতে যায় এবং বিভিন্ন ধরনের অশ্লীল ছবি আর মেয়েদের আন্ডারড্রেস পায়। আসলে লোকটির বউ বাসায় অনেক মাস যাবৎ অসুস্থ থাকে। সে নাকি তার বউ বাচ্চাদের খুব ভালো দেখাশোনা করে। আসলে এই লোকটি খুন করেনি, কিন্তু পার্ক এবং জো লোকটিকে মারতে মারতে জোর করে স্বীকার করায় সেই খুনগুলো করেছে। পার্ক টেপ রেকর্ডারে রেকর্ড করতে করতে হঠাৎই লোকটি গার্লস স্কুলের পেছনে একটা আউট হাউসের পাগল মহিলার কথা বলে। পাশে থেকে তাইওয়ান এটা শুনে বের হয়ে আসে, কারণ সেই বৃষ্টির রাতে স্কুলের দুইটা মেয়ের থেকে সে আউট হাউসের গল্প শুনেছে। পরের সিনে আমরা দেখি অফিসার তাইওয়ান মেয়ে দুটির স্কুলে যায় এবং সেই মেয়েটিকে ডেকে জিজ্ঞেস করে আউট হাউসের পাশের সেই পাগল মেয়েটার গল্প সে কোথা থেকে শুনেছে। মেয়েটি বলে আমাদের স্কুলে সবাই এটা জানে, আমি মানুষের মুখেই শুনেছি। মেয়েটির মাজায় একটু কেটে গিয়েছিল, তাই অফিসার তাইওয়ান মেয়েটিকে ব্যান্ডেজ লাগিয়ে দিতে চাই, কিন্তু মেয়েটি একটু লজ্জা পায়। তাইওয়ান বলে তুমি তো এখনো বাচ্চা, আসো আমি লাগিয়ে দিচ্ছি। এই বলে তাইওয়ান মেয়েটির মাজায় একটা ব্যান্ডেজ করে দিয়ে নিজেই সেই আউট হাউসের পাশে চলে আসে। সে একটা পুরনো বাড়ি দেখতে পায়, যেখানে গিয়ে তাইওয়ান দেখে একটা মানসিক প্রতিবন্ধী মেয়ে বসে আছে। তাইওয়ানকে দেখে সে ভয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে যায়। তাইওয়ান সেখানে তারের উপরে কিছু সাদা রঙের কাপড় এবং লাল একটা কাপড় দেখতে পায়। এটা দেখে তাইওয়ান বুঝে যায় এই মেয়েটিও সেই খুনির কবলে পড়া একটা ভিকটিম। তাইওয়ান অফিস থেকে মহিলা অফিসারকে ডেকে নিয়ে আসে আর সে এসে পাগলি মেয়েটির সাথে ঘটে যাওয়া সেই রাতের সমস্ত ডিটেলস শোনে। মেয়েটি বলে বাকি সব মেয়েদের সাথে খুনিটি যা করেছে আমার সাথেও ঠিক একই রকম কাজ করেছে, শুধুমাত্র আমি তার চেহারার দিকে তাকাইনি জন্য আমাকে সে খুন না করে ছেড়ে দিছে। কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে খুনিটির হাত খুবই কোমল ছিল, একদম মেয়েদের হাতের মতো। এটা শুনে তাইওয়ান অফিসে চলে আসে আর সেই ফ্যাক্টরির লোকটির হাত চেক করে দেখে তার হাত নরম কিনা, কিন্তু তাইওয়ান দেখে লোকটির হাত নরম না, শক্ত। তাইওয়ান এবার বুঝে যায় লোকটি খুন করেনি, তাই পার্ককে বলে লোকটিকে ছেড়ে দিতে। পার্ক এসব শুনে রেগে যায় এবং তাইওয়ানের সাথে মারামারি শুরু করে। পার্ক ভাবছে আমি যাকেই ধরি তাকেই তাইওয়ান ছেড়ে দিতে চাই, আমার ইনভেস্টিগেশনের কোনো দামই নাই তার কাছে। এরা দুজন মারামারি করছে দেখে চিপ এসে তাদের দুজনকেই মারা শুরু করে। ঠিক এই সময় মহিলা অফিসারটা সবাইকে চুপ করতে বলে আর রেডিওতে বেজে ওঠা সেই লাভ লেটার গানটি শুনতে বলে। সবাই চুপ করে গানটি শুনতে শুনতে বাহিরে তাকিয়ে দেখে বৃষ্টি হচ্ছে, তার মানে খুনি এখনই তার খুন করার প্রিপারেশন নিচ্ছে। চিফ সাথে সাথে সব পুলিশ স্টেশনে ফোন দিয়ে রেড অ্যালার্ট জারি করতে বলে এবং থানা থেকে কিছু পুলিশ পাঠাতে বলে, কিন্তু সব পুলিশ বিক্ষোভ দমনের জন্য সুইয়াং শহরে গেছে, তাই তারা কোনো পুলিশ পায় না সাহায্যের জন্য। তাইওয়ান তখনই রেডিও স্টেশনে কল দেয় সেই গানটির রিকোয়েস্ট করা ব্যক্তির ঠিকানা চাই, কিন্তু সেই মুহূর্তে তারা দিতে পারে না। তারপর মহিলা অফিসারটা বের হয়ে নিজেই রেডিও স্টেশনে চলে যায়। আসলে তারা অনেক চেষ্টা করে আজকের খুনটা অন্তত বন্ধ করার, কিন্তু তারা খুনটি বন্ধ করতে পারে না।
পরের দিন একটা জমির পাশে হাত পা বাঁধা অবস্থায় আরেকটা মেয়ের লাশ পায়। মেয়েটির নাম মি শিউং, বয়স 28 বছর। আগের দিন আনুমানিক 7:30 থেকে 8টার মধ্যে মেয়েটিকে খুন করা হয়েছে, যেই টাইমে পার্ক এবং তাইওয়ান মারামারি করছিল। মেয়েটিকে ফরেন্সিক রুমে নিয়ে আসলে ডাক্তার তার যৌনাঙ্গ থেকে 9 টুকরো ছোট ছোট মাংসের পিস বের করে। আসলে কতটা জঘন্য নৃশংস সাইকো মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে একবার ভাবুন। এবার পার্ক বুঝতে পারে যাকে ধরে নিয়ে এসে তারা টর্চার করছে সে খুনি নয়। পার্ক নিজের ভুল বুঝতে পেরে তাইওয়ানকে বলে, তুমিই ঠিক ছিলে আর আমিই ভুলের মধ্যে ছিলাম। এই বলে পার্ক তার ডায়েরির সেই 9 জন সন্দেহভাজনের তালিকা ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। সেই সময় রেডিও স্টেশন থেকে মহিলা অফিসারটির কল আসে। তিনি বলে সে গানটির রিকোয়েস্ট করা ব্যক্তির একটা ঠিকানা পেয়েছে। লোকটির নাম ইয়ঙ্গো। পার্ক আর তাইওয়ান ঠিকানা লিখে নেয় এবং সেই ঠিকানায় চলে যায়। ওখানে গিয়ে তারা ঘরের মধ্যে ঢুকে কিছু বই দেখতে থাকে। সেই সময় একটা মহিলা আসলে তাইওয়ান জিজ্ঞেস করে ইয়ঙ্গু কোথায়। মহিলাটি বলে ইয়ঙ্গু এই সময় ফ্যাক্টরিতে কাজ করে। পার্ক এবং তাইওয়ান ফ্যাক্টরিতে চলে যায় আর ইয়ঙ্গুকে দেখতে পেয়ে ধরে নিয়ে অফিসে চলে আসে। তাইওয়ান ইয়ঙ্গুর হাত দেখতে চায়। ইয়ঙ্গু হাত দেখালে তাইওয়ান দেখে তার হাত একদম মসৃণ, ঠিক মেয়ে মানুষের হাতের মতো, যেমনটা সেই পাগলি মেয়েটি বলেছিল। তাইওয়ান তাকে জিজ্ঞেস করে সে কতদিন যাবত এই ফ্যাক্টরিতে কাজ করছে। ইয়ঙ্গু বলে সেপ্টেম্বর মাস থেকে কাজ করছে, মানে প্রথম খুনের 2 মাস আগে। আর চতুর্থ যেই খুনটি হয়েছিল সেটা এই ফ্যাক্টরির পাশেই হয়েছিল। পার্ক তাকে জিজ্ঞেস করে, তুমি এই চিঠিটি রেডিও স্টেশনে পাঠিয়েছিলে? জবাবে ইয়ঙ্গু বলে হ্যাঁ। এরপর পার্ক বলে, অনেকবার তুমি এই চিঠি রেডিও স্টেশনে পাঠিয়েছিলে তাই না? ইয়ঙ্গু বলে হ্যাঁ। পার্ক তাকে বলে, তুমি যতবার এই চিঠি পাঠিয়েছিলে ততবারই একটা করে খুন হয়েছে। ইয়ঙ্গু এই কথা শুনে বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। এবার তাইওয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কাল গানটি প্লে করতে বলেছিলে? ইয়ঙ্গু বলে হ্যাঁ। তাইওয়ান আবার জিজ্ঞেস করে, তুমি কাল পুরো অনুষ্ঠানটি শুনেছ? ইয়ঙ্গু বলে হ্যাঁ শুনেছি। তাইওয়ান এবার বলে, তাহলে শেষ গানটি কি ছিল বলো। কিন্তু ইয়ঙ্গু বলতে পারে না। ইয়ঙ্গু বলে, সেই সময় আমি একটু বাইরে গিয়েছিলাম। পার্ক তখনই বলে হ্যাঁ, তুই সেই সময় বাইরে খুন করতে বের হয়েছিলি। ইয়ঙ্গু তখন রেগে যায় এবং বলে, এভাবে আপনারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেন, শহরের বাচ্চারাও জানে আপনাদের সম্পর্কে। অফিসার জো তখন উড়ে এসে ইয়ঙ্গুর বুকের উপর একটা লাথি মারে। পুরো মুভিতে আমরা এই অফিসার জোকে এমনই দেখছি, সে কুম্ফুতে মনে হয় খুব পারদর্শী। যাই হোক, আশা করি আপনারা অফিসার জো এর এই লাথিগুলো খুব উপভোগ করবেন। কিন্তু মুভির শেষ দিকে তার একটা খুব ব্যথিত ব্যাপার ঘটে যায়, যেটি আপনারা মুভির ভেতরে দেখতে পাবেন। এবার ইয়ঙ্গুকে মারার জন্য চিপ রেগে যায় এবং সেখান থেকে অফিসার জোকে বের করে নিয়ে এসে সিঁড়ির ওপর থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আসলে সেই সময়ে জনগণ যাকে তাকে এভাবে তুলে নিয়ে এসে টর্চার করার জন্য পুলিশের ওপর এমনিতে রেগেছিল। এই কারণে চিপ এত বেশি রেগে যায়। হাতে কোনো প্রমাণ নেই, 5টা খুনে নেই কোনো প্রত্যক্ষদর্শী। এজন্য পার্ক এবং তাইওয়ান মন খারাপ করে অফিসে বসে আছে। হঠাৎ করে তাইওয়ানের মনে হয় প্রথম খুনের প্রত্যক্ষদর্শী কুয়াংহো তো আছে পাহাড়ের ওপর জঙ্গলের ভেতর, সে তো খুনের কিছু ডিটেলস বলেছিল। এরপর তাইওয়ান এবং পার্ক সাথে সাথে কুয়াংহোর ঠিকানায় চলে যায় তার সাথে দেখা করতে। সেখানে তখন কুয়াংহো থাকে না, কিন্তু অফিসার জো থাকে। তিনি সেখানে বসে মন খারাপ করে মদ খাচ্ছে। টিভিতে পুলিশের নামে উল্টাপাল্টা নিউজ শুনে মদের নেশায় সে ওখানে তুমুল মারামারি শুরু করে দেয়। আর কুয়াংহো সেই সময় সেখানে চলে আসে। মারামারি দেখে কুয়াংহো ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে রেল লাইনের উপরে চলে আসে। আসলে কুয়াংহো পার্কদের দেখে ভাবে তারা আবার তাকে ধরে নিয়ে গিয়ে অনেক মারবে। পেছনে পেছনে পার্কও চলে আসে। কুয়াংহো রেল লাইনের উপরে দাঁড়িয়ে বাঁশি বাজাতে থাকে আর পাশে থেকে একটা ট্রেন আসতে থাকে। মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে কুয়াংহো বুঝতে পারে না যে ট্রেন তার উপর দিয়ে চলে যাবে। এবার পার্কের সামনে ট্রেনটি বেচারা কুয়াংহোকে চাপা দিয়ে চলে যায়। পার্কের দৃশ্য দেখে একদম নীরব হয়ে যায়, অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা দেখি যথাযথ প্রমাণ না থাকায় সবাই ইয়ঙ্গুকে ছেড়ে দিতে বাধ্য হয়। সিন চলে আসে চিফের কাছে। মহিলা অফিসারটি একটা কল রিসিভ করে চিফকে জানায় ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে খবর এসেছে। ডেড বডির কাপড়ের ওপর থেকে 2 ফোঁটা সিমেন্টস মানে বীর্য পাওয়া গেছে। চিফ, পার্ক এবং তাইওয়ান ফরেনসিক রুমে চলে যায় আর ডাক্তারকে বলে তাহলে এই বীর্যের ডিএনএর সাথে ইয়ঙ্গুর ডিএনএ ম্যাচ করলে খুনিকে ধরার একটা শক্ত প্রমাণ আমাদের হাতে চলে আসবে। কিন্তু ডাক্তার বলে কোরিয়াতে ডিএনএ চেক করার মতো টেকনোলজি নেই, এটা আমেরিকাতে পাঠাতে হবে। আমেরিকা থেকে আসতে হয়তো বেশ কিছুদিন সময় লাগবে। এই কয়দিন চিফ তাদের খুব ভালোভাবে ইয়ঙ্গুকে ফলো রাখতে বলে। তারপর আমরা অফিসার জোকে দেখি। কুয়াংহো মারা যাওয়ার দিন অফিসার জো মারামারি করতে করতে তার একটা পায়ের ভেতরে মরিচা পড়া পেরেক ঢুকে যায়। সেই সময়ে বিষয়টাকে গুরুত্ব না দিয়ে অফিসার জো দেখে এখন তার পা ফুলে গেছে। পার্ক তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পার্ককে জানায় তার এই পায়ে ইনফেকশন ধরে গেছে, এখন তার পাটি হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হবে। বিষয়টা আসলেই খুব বেদনাজনক। ওদিকে আমরা দেখি অফিসার তাইওয়ান ইয়ঙ্গুকে খুব ভালোভাবে ফলো করতে থাকে। ফলো করতে করতে ইয়ঙ্গু একটা বাসে উঠে পড়ে, কিন্তু সেই টাইমে তাইওয়ানের গাড়িতে সমস্যা হওয়ার কারণে গাড়িটি স্টার্ট নেয় না।
বাস ছেড়ে দিলে তাইওয়ান ইয়ঙ্গুকে হারিয়ে ফেলে। সেদিন রাতে ইয়ঙ্গু বাড়িতে আসে না। তাইওয়ান খুব টেনশনে ইয়ঙ্গুকে চারিদিকে খুঁজতে থাকে। অন্য সিনে নির্জন এক রাস্তা দিয়ে রাতের বেলা পার্কের গার্লফ্রেন্ড হেঁটে যেতে থাকে। খুনি তাকে উপর থেকে ফলো করছে। ঠিক সেই সময়ে মেয়েটির পাশ দিয়ে আরেকটা স্কুলের মেয়ে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পর খুনি সেই স্কুলের মেয়েটিকে মুখ ধরে নিয়ে চলে যায়। এবার দেখি খুনি মেয়েটির হাত পা বেঁধে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছে। তারপর তার সামনে স্কুলের ব্যাগ থেকে একে একে বিভিন্ন জিনিসপাতি বের করে মেয়েটির সামনে রাখছে। মেয়েটি তখনই তার মায়া ভরা চোখে খুনির দিকে তাকায়। পরের দিন আমরা আবার সেই বেদনাদায়ক দৃশ্য দেখতে পাই। খুনি তাকে একইভাবে হাত পা বেঁধে এখানে ফেলে রেখেছে। গোয়েন্দা অফিসাররা সহ এবার সবাই খুব হতাশ হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। অফিসার তাইওয়ান খুব হতাশ হয়ে সেই খুন হওয়া মেয়েটির দিকে তাকায় আর সে দেখতে পায় তার মাজায় একটা ব্যান্ডেজ করা। তখনই তাইওয়ান বুঝে যায় এটা আর কেউ নয়, সেই মেয়েটি, যে বাচ্চা মেয়েটিকে এই ব্যান্ডেজটা তাইওয়ান নিজের হাতে লাগিয়ে দিয়েছিল। এরপর তাইওয়ান প্রচন্ড রেগে যায় এবং সাথে সাথে ইয়ঙ্গুর বাড়িতে আসে। বাড়ি থেকে ইয়ঙ্গুকে তুলে রেল লাইনের উপরে নিয়ে যায় আর তুমুল পরিমাণে মারতে থাকে। তাইওয়ান বুঝে গেছে ইয়ঙ্গুই সেই খুনি, কারণ সে কাল রাতে বাড়িতে ছিল না। তাইওয়ান ইয়ঙ্গুকে মারতে মারতে বন্দুক বের করে বলে যে স্বীকার কর তুই খুনি, এই সবগুলো মেয়েকে তুই খুন করেছিস। ইয়ঙ্গু রেগে যায় আর বলে হ্যাঁ আমিই খুন করেছি। এই বলে পাথর দিয়ে তাইওয়ানের হাতের উপর একটা বাড়ি মারে। বাড়ি খেয়ে তাইওয়ানের হাত থেকে বন্দুকটা নিচে পড়ে যায়। আর ঠিক সেই সময়ে হঠাৎ সেখানে পার্ক চলে আসে। পার্ক তাইওয়ানকে বলে আমেরিকা থেকে রিপোর্ট চলে এসেছে। তাইওয়ান সেই রিপোর্ট হাতে নিয়ে খুলে বের করে দেখে আর দেখেই সে একদম হতভম্ব হয়ে যায়। রিপোর্টে ইয়ঙ্গুর ডিএনএ নট ম্যাচড এসেছে। রিপোর্ট দেখে তাইওয়ান কাঁদতে শুরু করে। তাদের এত কষ্ট সব একদম বৃথা। তাইওয়ান সেই রিপোর্ট বিশ্বাস করতে চায় না। সে মনে করে ইয়ঙ্গুই সেই খুনি। তাইওয়ান আবার বন্দুক হাতে নিয়ে ইয়ঙ্গুকে গুলি করতে যায়, কিন্তু পার্ক এবার তাকে থামিয়ে দেয়। তারপর ইয়ঙ্গু রেল লাইনের ধার দিয়ে আস্তে আস্তে হেঁটে চলে যায়। বন্ধুরা, এই কেসের রহস্য অমীমাংসিত অবস্থায় এখানেই থেমে যায়। পরবর্তীতে সিন 17 বছর পর 2003 সালে চলে আসে, যখন এই মুভিটি তৈরি করা হয়েছিল। পার্ক তার ছেলে সন্তানদের নিয়ে টেবিলে বসে সকালের নাস্তা খাচ্ছে। আমরা দেখতে পাই পার্ক তার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। একদিন সে হাঁটতে হাঁটতে সে রাস্তায় চলে আসে, যে রাস্তায় খুনি প্রথম খুনটি করেছিল। পার্ক সে ডেনের মধ্যে তাকিয়ে পুরনো স্মৃতি মনে করতে থাকে। সেই সময় একটা বাচ্চা মেয়ে এসে তাকে জিজ্ঞেস করে আপনি কি দেখছেন। পার্ক মেয়েটিকে বলে কিছু না, এমনি তাকিয়েছিলাম। মেয়েটি বলে অদ্ভুত তো, একটু আগে আরেকটা লোক এখানে এসে এভাবেই দেখছিল। আমি তাকেও জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি দেখছেন। জবাবে লোকটি বলেছিল তেমন কিছু না, অনেক বছর আগে সে এখানে একটা কাজ করেছিল, তাই সে এখানে এসে তার স্মৃতি মনে করছিল। পার্ক বুঝতে পারে এটাই খুনি ছিল আর মেয়েটিকে জিজ্ঞেস করে লোকটি দেখতে কেমন ছিল। মেয়েটি একটু ভেবে চিনতে বলে দেখতে একদম সাদামাটা স্বাভাবিক ছিল। এটা শুনে পার্ক ক্যামেরার দিকে তাকায়, মানে আমাদের দিকে। হয়তোবা খুনি আমাদের মতোই এভাবে এই মুভির কাহিনী দেখছে, কারণ এই মুভিটি মুক্তি পায় 2003 সালে, ঘটনা থেকে 17 বছর পরে। তখন পর্যন্ত এই কেসের কোনো মীমাংসা বা সমাধান হয়নি। পরবর্তীতে আমরা সামাজিক গণমাধ্যমে জানতে পারি 2020 সালে দক্ষিণ কোরিয়ার পুলিশ এই মামলার সিরিয়াল কিলারকে ধরতে পারে, যার নাম থাকে লি চুং জি। 2020 সাল পর্যন্ত সে মোট 14টা খুন এবং 30 জনকে রেপ করে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মুভিটি যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে এমনই আরো সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।